একটি মতাদর্শকে তিনি বিজ্ঞানের ঊর্ধ্বে নিয়ে যাচ্ছেন, তার মতাদর্শ বিজ্ঞানকে ছাপিয়ে যাচ্ছে। এই পটভূমিটা আমি বললাম এই জন্যে যে শিকাগো বক্তৃতার সময় থেকে মানে 1893 থেকে 1896-97 সাল অবধি, অর্থাৎ নিবেদিতা জগদীশ সাক্ষাতের সময় পর্যন্ত পাশ্চাত্যে বিবেকানন্দ যে বক্তৃতাগুলি দিয়েছিলেন তার সারসংক্ষেপ করলে 3টে পয়েন্ট বেরিয়ে আসে। 1 নম্বর হচ্ছে জীব আর অজীবের মধ্যে ধারাবাহিকতার কোনো ছেদ নেই। 2 নম্বর অজৈব পদার্থ বৈদ্যুতিক উদ্দীপনায় সাড়া দেয়, যা কিনা জীবনেরও মৌলিক ধর্ম। 3 নম্বর অদ্বৈতবাদ আর সাংখ্য দর্শনে অজৈব জগৎ, উদ্ভিদ জগৎ আর প্রাণী জগতের ধারাবাহিকতার ধারণা কোনো ছেদ নেই। ছেদহীনভাবে ধারাবাহিকতার ধারণা বহুবার ব্যক্ত হয়েছে। এই 3টে বিবেকানন্দের প্রধান প্রতিপাদ্য। বিজ্ঞানী জগদীশচন্দ্র আর দার্শনিক বিবেকানন্দের চিন্তাধারার মধ্যে কি আশ্চর্য মিল! এমনও হতে পারে ইংল্যান্ডে থাকাকালীন জগদীশচন্দ্র বিবেকানন্দের যেসব বক্তৃতা শুনে মুগ্ধ হয়েছিলেন তার প্রত্যক্ষ প্রভাব হয়তো তার উপর পড়েছিল। আমরা লক্ষ্য করেছি দার্শনিক হিসেবে বিবেকানন্দ শুধুই বিশুদ্ধ অবরোহী ডিডাকটিভ লজিকের সাহায্যে নিজের বক্তব্য পেশ করছিলেন, কিন্তু ওই মতকে সম্পূর্ণতা দেবার জন্য তার দরকার ছিল এম্পিরিক্যাল, বিজ্ঞান অনুমোদিত, অর্থাৎ ল্যাবরেটরিতে বৈজ্ঞানিক পরীক্ষা সিদ্ধ কিছু সাক্ষ্য প্রমাণ। জগদীশচন্দ্র যেন স্বতঃপ্রণোদিত হয়ে সেই প্রমাণ দাখিল করতে উদ্যোগী হলেন। যেন আপনা থেকেই এক তাত্ত্বিক অন্যান্য জীবিতার সিম্বায়োসিসের সম্পর্ক গড়ে উঠল একদিকে বিবেকানন্দ আর একদিকে জগদীশচন্দ্রের মধ্যে, যাদের মধ্যে অন্য অনেক ব্যাপারে প্রচুর মতের ফারাক ছিল। তাই জগদীশচন্দ্র ধর্মতাত্ত্বিক ও সমাজনৈতিক কারণে এমন উগ্র রামকৃষ্ণ বিরোধী এবং বিবেকানন্দ সমালোচক হওয়ার সত্ত্বেও নিবেদিতা যে তাঁরই সঙ্গে সহযোগিতায় প্রবৃত্ত হলেন এটা অকারণে নয়। বলা বাহুল্য, তাঁর গুরু এ বিষয়ে সম্মতি দেবেন কিনা তা নিয়ে তাঁর যথেষ্ট দ্বিধাদ্বন্দ্ব ছিল, মনে এমনকি পাপবোধ ছিল। কারণ আমরা জানি যে বিবেকানন্দ ব্রাহ্মণদের প্রতি খুব সদয় ছিলেন না, বিশেষ করে ঠাকুরবাড়ি এবং ব্যক্তিগতভাবে রবীন্দ্রনাথ উনি খুব অপছন্দ করতেন। কাজেই যখন এই মহলে নিবেদিতা আসছেন তখন বিবেকানন্দ কতটা সায় দেবেন, কতটা সম্মতি দেবেন তা নিয়ে তার মনের মধ্যে যথেষ্ট পাপ বোধ ছিল। তিনি বিবেকানন্দের কাছে সেটা খুলে বলেন যে আমি চাইছি ব্রাহ্ম সমাজের মধ্যে একটা ইনরোড করতে, আমি কি এটা করবো? বিবেকানন্দ সমস্ত শুনে বলতেন যে তোমার মনের মধ্যে পাপ বোধ রাখার কোনো দরকার নেই। তার অপরাধ বোধ কাটিয়ে দিলেন বিবেকানন্দ, বললেন বরং ভালোই হবে তুমি ব্রাহ্ম সমাজের মধ্যে এই মতাদর্শ প্রচার করো, একটা ইনরোড পেয়ে যাবে। গুরুর অনুমতি নিয়ে এবার জগদীশচন্দ্রের কাজে ঝাঁপিয়ে পড়তে তার আর কোনো মানসিক বাধা রইল না। এইভাবে জগদীশচন্দ্র নিবেদিতা বিবেকানন্দের মধ্যে দিয়ে একটা সক্রিয় দার্শনিক, বৈজ্ঞানিক, জাতীয়তাবাদী কর্মসূচি যেন চালু হয়ে গেল, আর নিবেদিতা সেই প্রক্রিয়ার অনুঘটক। এরপরে একটা অংশ আমি আগেই বলছিলাম যে প্রফুল্লচন্দ্র রায়ের কথা উঠে পড়বে যে কোনো জিনিসই তো বিনা প্রতিবাদে বা ওই একমুখী হয় না, একটা দ্বন্দ্ব থাকে, একটা ওই নিউটনের কথা কিছু বললেই তার একটা প্রতিক্রিয়া হবে। সেই প্রতিক্রিয়াটা কিন্তু এলো ওই জগদীশচন্দ্রেরই প্রতিবেশী, তিনিও ওই পাড়ার লোক, এই সায়েন্স কলেজের 3 তলায় থাকতেন, আচার্য প্রফুল্লচন্দ্র রায়। এই যে প্রকল্প, অর্থাৎ এই যে অদ্বৈতবাদী প্রকল্পকে বিজ্ঞানের সঙ্গে মিলিয়ে দেওয়ার যে প্রকল্প বিবেকানন্দ, জগদীশচন্দ্র এবং নিবেদিতা নিলেন, এই প্রকল্পের প্রত্যক্ষ বিরোধিতায় নেমেছিলেন আচার্য প্রফুল্লচন্দ্র রায়। উচ্ছ্বাসের ফেনা সরিয়ে তিনি ইতিহাসসম্মত বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি ফিরিয়ে আনতে সচেষ্ট হলেন। অর্থাৎ যার নির্দিষ্ট প্রমাণ নেই, সাক্ষ্য প্রমাণ নেই, তাকে আমি গ্রহণ করব না, এই প্রিন্সিপল থেকে তিনি ভারতীয় ইতিহাসকে, ভারতীয় বিজ্ঞানের ইতিহাসকে যাচাই করতে আরম্ভ করলেন। আমি সেই বিষয়ে অত ডিটেলে এখানে যাব না। আমরা জানি যে এ হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি তার অমর গ্রন্থ 2টি খণ্ডে বেরোয়। প্রথমটি ওই সময় বেরোয় 1902 সালে, ভুল বলছি, প্রথমটি বেরোয় 1898 সালে, না ঠিকই বলছি, 1902 সালে বেরোয়, আর দ্বিতীয়টি বেরোয় 1909 সালে। এই 2 খণ্ডে বেরোয়। তো তিনি যেটা প্রমাণ করতে চাইলেন আমি সেই জায়গাটা একটু বলি
যে তিনি এটা বলতে যেটা দেখাতে চাইলেন যে অদ্বৈতবাদের কথা বিবেকানন্দ এত করে বলছেন, যে অদ্বৈতবাদকে ভারতীয় দার্শনিক চিন্তার সারাৎসার বলে প্রচার করছেন এবং যা ব্যাপক পরিমাণে গৃহীত হয়েছে, বিবেকানন্দ মনীষী অত বড় বাগ্মী, তিনি বলছেন এটাই দাঁড়িয়ে গেছে যে ভারতীয় চিন্তার সারাৎসার মানেই অদ্বৈতবাদ এবং শঙ্করাচার্যের মায়াবাদ। প্রফুল্লচন্দ্র ঠিক বিপরীত কথাটা বলছেন। উনি বলছেন যে এক সময় ভারত যে বিজ্ঞান চর্চায় এত উন্নত ছিল, কেন উন্নত ছিল সেটা তিনি তার বইতে বিস্তারিত বর্ণনা দিয়েছেন বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে, কোনো রকম ভাববাদের আশ্রয় না নিয়ে, একদম তথ্য প্রমাণ দিয়ে। তো করে বলছেন তাহলে অধঃপতনটা হলো কেন? যে ভারত এত উন্নত ছিল, আমরা দেখছি যে ওই নবম দশক শতকের পর থেকেই আস্তে 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 বিজ্ঞান চর্চার ধারাটা ক্ষীণ হয়ে আসছে। উনি খুব সরাসরি দুটো কারণকে নির্দেশ করেছেন এর জন্য। একটা হচ্ছে সামাজিক দিক থেকে এই বর্ণাশ্রম ও জাতিভেদের প্রভাব, যার ফলে তার সেই বিখ্যাত কথা যে মস্তিষ্কের সঙ্গে হস্তের বিচ্ছেদ ঘটে গেল। ব্রাহ্মণরা মস্তিষ্ক চর্চা করছে, বাস্তবের সঙ্গে তার যোগাযোগ থাকছে না। আর শূদ্ররা বা অন্য যারা খেটে খায়, যারা অ্যাকচুয়ালি মেটেরিয়াল হ্যান্ডেল করছে, যে মেটেরিয়ালের উপর মেটেরিয়াল হ্যান্ডেল করার অভিজ্ঞতার উপর দাঁড়িয়ে আছে বিজ্ঞান, সেই চর্চাটা করছে শূদ্ররা। তারা লেখাপড়া করে, তারা নিরক্ষর। কাজে মস্তিষ্কের সঙ্গে হস্তের বিচ্ছেদ ঘটিয়ে গেল, যার ফলে উনি বলছেন আস্তে আস্তে ভারতের বিজ্ঞান চর্চার ধারা প্রায় বিলুপ্ত হয়ে গেল। এটা একটা দিক, সামাজিক দিক। আরেকটা দার্শনিক দিক থেকে উনি সরাসরি আক্রমণ করছেন শঙ্করাচার্যের মায়াবাদ। উনি বলছেন যে ভারতীয় দর্শন বলতে তো শুধু অদ্বৈতবাদ বোঝায় না, ন্যায় বৈশেষিক কোথায় গেল? ন্যায় বৈশেষিকে যেখানে পরমাণু কনসেপ্ট দেওয়া হচ্ছে, ন্যায়ে যেখানে লজিক অ্যান্ড মেথডোলজি নিয়ে আলোচনা হচ্ছে, সেইগুলোর হাত ধরে ভারতীয় বিজ্ঞান প্রবলভাবে এগিয়ে গিয়েছিল। শঙ্করাচার্য ঠিক সেইগুলোকে আক্রমণ করলেন, তিনি তার বিস্তারিত বর্ণনা দিয়েছেন। আমি তার মধ্যে এখানে যাচ্ছি না, আমি শুধু বলছি যে বিবেকানন্দ যে প্যারাডাইমটা তুলে ধরলেন, যেটাকে সমর্থন করলেন জগদীশ চন্দ্র বসু ও নিবেদিতা, ঠিক তার বিপরীত একটা প্যারাডাইম তুলে ধরলেন একই সময়ে আচার্য প্রফুল্লচন্দ্র রায়। তিনি বলছেন যে ওই শঙ্করের মায়াবাদী দর্শনই আমাদের বৈজ্ঞানিক সর্বনাশের মূলে আছে। কেন না, আমাদের বাস্তব থেকে তার চোখ সরিয়ে দিল। বড় বড় ইন্টেলেকচুয়াল, বিরাট বিরাট দার্শনিক, তিনি বলছেন যে তাদের মতো মেধা নিয়ে খুব কম লোক জন্মেছে পৃথিবীতে, কিন্তু সেই মেধাটা নিয়োজিত হলো একটাই জিনিস প্রমাণ করার জন্য, এই চোখে যা দেখছি এসব অবাস্তব। বাস্তবতার নিয়ম খোঁজার নামই তো বিজ্ঞান। বিজ্ঞান আর তো কিছু নয়, লজ অফ নেচার, লজ অফ রিয়ালিটি। তো সেই রিয়ালিটিকেই ওরা বলছেন রিয়ালিটি ইজ নট রিয়েল। তাই যদি হয় তাহলে বিজ্ঞান চর্চাটা হবে কি? তো এই জায়গাটা, এই দুটো আমরা একদম দেখতে পাচ্ছি পরস্পর বিরোধী দুটো প্যারাডাইম। দুজন প্রায় মহাপুরুষই বলা যায়, তারা মস্ত বড় বিজ্ঞানী, যারা যুগান্তর ঘটিয়ে দিয়েছেন ভারতের বিজ্ঞান চর্চায়, তারা কিন্তু দুটো পরস্পর বিরোধী প্যারাডাইম এইখানে বসে, অবাক লাগে ভাববে, এই সুকিয়া স্ট্রিটে এইখানে এই ধারে বসে দুজনে দুটো বিপরীত কথা বলছেন। কিন্তু এদের নিজেদের মধ্যে কোনো বিতর্ক হয়েছিল কিনা, বলে কি হয়েছিল, যার মধ্যে দুজনের মধ্যে অত্যন্ত হৃদ্যতার সম্পর্ক ছিল, কিন্তু এই বিষয়ে তাদের কোনো বিতর্কর কোনো সন্ধান আমি পাইনি। আমি এখানে যারা শুনছেন, আমি আবেদন করবো যদি কেউ এরকম পান একটু জানাবেন, সেটা নিশ্চয়ই খুবই আকর্ষণীয় একটা ব্যাপার হবে। তো আমি এটা বলবো যে প্রফুল্লচন্দ্রের এই ব্যতিক্রমী কিন্তু বাস্তবসম্মত ভাবনা জগদীশচন্দ্রকে বিশেষ প্রভাবিত করেছে বলে আমার অন্তত মনে হয় না। পরের পর্যায়ে চলে আসছি যে 1898 সালে জগদীশচন্দ্র নিবেদিতার প্রথম সাক্ষাৎ। 1899 সালে নিবেদিতা কর্তৃক তার গুরুর কাছ থেকে জগদীশচন্দ্রের কাজে ঝাঁপিয়ে পড়বার জন্য পূর্ণ অনুমোদন লাভ। তারপর 1900 সালের অগস্ট মাসে প্যারিসে আন্তর্জাতিক ভৌত বিজ্ঞান সম্মেলনে জগদীশচন্দ্র পাঠ করলেন তার সেই বিখ্যাত গবেষণাপত্র অন দি সিমিলারিটি অফ এফেক্ট অফ স্টিমুলাস অন ইনঅর্গানিক অ্যান্ড লিভিং সাবস্ট্যান্সেস। তিনি বুঝিয়ে বললেন যে রেডিও গ্রাহক যন্ত্রের জন্য নানা রকম ধাতু চূর্ণ নিয়ে তাকে কাজ করতে হতো। তিনি বলছেন সেই গবেষণা করতে গিয়ে তিনি লক্ষ্য করেন যে প্রাণীদেহের পেশির মতো যন্ত্রগুলো যেন মাঝে মাঝে ঝিমিয়ে পড়ে এবং বিশ্রাম দিলে তারা আবার কর্মতৎপর হয়ে ওঠে। তখন তিনি প্রাণীদেহের পেশি আর ধাতব পদার্থের ওপর বৈদ্যুতিক উদ্দীপনা চালিয়ে, এবং কি অসাধারণ বাংলা তিনি লিখেছেন চিমটি কেটে,
এই শব্দটা বাংলায় লিখেছেন যে বৈদ্যুতিক চিমটি কেটে, যে একদিকে মানুষের জীবদেহের পেশি, অন্যদিকে লোহা বা এরকম অজৈব জিনিসের ওপর ওই বৈদ্যুতিক চিমটি কেটে তার ইসিজির মতো যে রেখা ফুটে উঠছে গ্রাফে, সেটা পাশাপাশি দেখে তিনি দেখছেন যে প্রায় একই রকম। একটা লোহার উপর দিয়ে ইলেকট্রিক কারেন্ট পাঠালে আমি যে গ্রাফটা পাচ্ছি অনেক ইসিজির মতন, সেই একটা পেশির ওপর যখন আমি ইলেকট্রিক কারেন্ট পাঠাচ্ছি সেই গ্রাফটাও প্রায় একই। এখান থেকে উনি সিদ্ধান্তে আসছেন, উনি বলছেন যে এই দু ধরনের সাড়ার মধ্যে কোনো মৌলিক তফাৎ নেই। একটি এখান থেকে আরেক ধাপ এগিয়ে গিয়ে তিনি এই সিদ্ধান্তে এলেন যে তাহলে জীব আর অজীবের মধ্যে ওই ধারাবাহিকতায় কোনো ছেদ নেই, যেটা বিবেকানন্দ বলে আসছেন এতদিন ধরে অদ্বৈতবাদে। কোনটা যে বিশুদ্ধভাবে প্রাণহীন পদার্থের ক্রিয়া আর কোনটা একান্তভাবেই জীব দেহের ক্রিয়া অর্গানিক, তার মধ্যে কোনো বিভেদ রেখা, সুস্পষ্ট বিভেদ রেখা টানা যাচ্ছে না, এটা জগদীশচন্দ্র বললেন। বিবেকানন্দ এবং নিবেদিতা দুজনেই প্যারিসের সেই সভায় উপস্থিত ছিলেন এবং বসুর বক্তৃতা শুনে তারা জাতীয়তাবাদী আবেগে আপ্লুত হয়ে পড়েন। বিবেকানন্দ নিজস্ব গদ্যে সে ঘটনা এইভাবে প্রতিভাত হয়েছে। সে বহু গৌরবর্ণ প্রাতিভ মণ্ডলীর মধ্যে হতে এক যুবা যশস্বী বীর বঙ্গভূমি আমাদের মাতৃভূমির নাম ঘোষণা করলেন। সে বীর জগৎ প্রসিদ্ধ বৈজ্ঞানিক ডাক্তার জে.সি. বোস। একা যুবা বাঙালি বৈদ্যুতিক আজ বিদ্যুৎ বেগে পাশ্চাত্য মণ্ডলীকে নিজের প্রতিভা মহিমায় মুগ্ধ করলেন। সে বিদ্যুৎ সঞ্চার মাতৃভূমির মৃতপ্রায় শরীরে নবজীবন তরঙ্গ সঞ্চার করবে। সমগ্র বৈদ্যুতিক মণ্ডলী শীর্ষস্থানীয় আজ জগদীশ বসু। ভারতবাসী বঙ্গবাসী ধন্য বীর, এই কথা লিখছেন বিবেকানন্দ। তখন পর্যন্ত জগদীশচন্দ্রের গবেষণা ধাতু আর প্রাণী পেশির বৈদ্যুতিক সাদৃশ্য প্রদর্শনেই সীমাবদ্ধ ছিল, কিন্তু অচিরে তিনি উদ্ভিদ ক্ষেত্রকেও তার গবেষণার অন্তর্ভুক্ত করে নিলেন। আমরা জানি পরীক্ষার জন্য যন্ত্র নির্মাণে তার পটুতা ছিল প্রবাদ প্রতি। নানা ধরনের যন্ত্র উদ্ভাবন করে তিনি বৈদ্যুতিক উদ্দীপনার প্রতি উদ্ভিদ কিভাবে সাড়া দেয় তার লিপি চিত্র অতি যত্নে রেকর্ড করলেন। দেখা গেল সেই সব সাড়া লিপির মধ্যে ওই ইসিজির মতো যে রেখাগুলো ফুটে উঠছে, সেই সব সাড়া লিপির সঙ্গে প্রাণী পেশি আর ধাতু সাড়া লিপির প্রচুর মিল রয়েছে। মানে আগে তিনি দেখিয়েছিলেন ধাতু আর প্রাণী পেশির সাড়া লিপির মিল, এবার দেখালেন যে তার সঙ্গে উদ্ভিদের সাড়া লিপিরও মিল রয়েছে। এখান থেকে তিনি দৃঢ় প্রত্যয় ভরে বললেন যে একই জীবন স্রোত অজৈব জগৎ, জৈব জগৎ আর উদ্ভিদ জগতের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে চলেছে। এরপর 10ই মে 1901 সালে ওই যেটা আমি বলছিলাম রয়্যাল ইনস্টিটিউশনে তিনি বক্তৃতা দিলেন, যার উপসংহার অংশটুকু আমরা আগে ইংরেজিতে উদ্ধৃত করেছি। রবীন্দ্রনাথকে সেই বক্তৃতার বিবরণ পাঠিয়ে নিবেদিতা লেখেন, রবীন্দ্রনাথের অনুবাদে আমি পাঠ করছি। তাহার পরে কথাটা নিবেদিতার, বাংলাটা রবীন্দ্রনাথের। তাহার পরে বিজ্ঞান শাস্ত্রে জীব ও অজীবের যেসব ভেদ নিরূপক সংজ্ঞা ছিল তাহা তিনি মাকড়সার জালের মতো ঝাড়িয়া ফেলিলেন। তিনি মানে জগদীশচন্দ্র বসু। যাহার মৃত্যু সম্ভব তাহাকেই তো জীবিত বলে। ভারতবর্ষ যুগ যুগ ধরিয়া যে মহৎ ঐক্য অকুণ্ঠিত চিত্তে ঘোষণা করে আসিতেছে, আজ যখন সেই ঐক্য সংবাদ আধুনিক কালের ভাষায় উচ্চারিত হইল, তখন আমাদের কিরূপ পুলক সঞ্চার হইল তাহা আমি বর্ণনা করিতে পারি না। মনে হইল যেন বক্তা নিজের নিজত্ব আবরণ পরিত্যাগ করিলেন, যেন তিনি অন্ধকারের মধ্যে অন্তর্হিত হইলেন। কেবল তাহার দেশ এবং তাহার জাতি আমাদের সম্মুখে উত্থিত হইল। আমরা অনুভব করিলাম, এইখানটা খেয়াল করবেন, আমরা অনুভব করিলাম এতদিন পরে ভারতবর্ষ শিষ্যভাবেও নহে, সমকক্ষভাবেও নহে, গুরুভাবে পাশ্চাত্য বৈজ্ঞানিক সভায় উত্থিত হইয়া আপনার জ্ঞান শ্রেষ্ঠতা সপ্রমাণ করিল। পদার্থ তত্ত্ব সন্ধানী ও ব্রহ্মজ্ঞানীর মধ্যে যে প্রভেদ তাহা পরিস্ফুট করিয়া দিল। অর্থাৎ ব্রহ্মজ্ঞানী পদার্থ তত্ত্বজ্ঞানীর চেয়ে সুপিরিয়র মার্গে বিচরণ করেন, এটাই নাকি জগদীশচন্দ্র প্রমাণ করলেন। আমার এই জায়গাটা আপত্তি আছে এই কথাটাতে। এই ঐক্যের ভাবনাটাতে
জগদীশচন্দ্র নিজে তখন বিভোর। এই যে রিপোর্টের কথা পড়লাম, এটা তো মে মাসে, কয়েক মাস পরে 30শে আগস্ট লন্ডন থেকে বন্ধু রবীন্দ্রনাথকে একটি চিঠিতে লিখছেন, আমি একদম যা লিখেছেন সেইভাবে পড়ছি। আমি এখন যেভাবে আবিষ্ট হইয়া আছি তাহা যদি কিছুদিনের জন্য ছাড়িয়া দেই, তবে সূত্র পুনরায় ধরিতে পারিব কিনা এই ভয় হয়। এই দেখো, এই মাত্র একটি আশ্চর্য এক্সপেরিমেন্ট করিয়া আসিলাম। জন্তু এবং অজীবের মধ্যে ভয়ানক একটা মস্ত ব্যবধান, তাই সেতু বাঁধিবার জন্য উদ্ভিদের জীবন স্পন্দন রেখা আছে কিনা তার চেষ্টা করিতেছিলাম। এই মাত্র অত্যাশ্চর্য পরীক্ষার ফল পাইলাম। সব এক। উদ্ভিদকে মধ্যস্থলে দান করাইয়া আমি দুই দিকে আক্রমণ করিব। একই কল, একই লিখিবার যন্ত্র, কেবল এই মাত্র উদ্ভিদ পর মুহূর্তে জীবী, পর মুহূর্তে অজীবী। তো তুমি সরিয়ে সরিয়ে দিচ্ছেন, একবার উদ্ভিদ, একবার ইনঅর্গানিক জিনিস, একবার অর্গানিক জিনিস। এই মাত্র উদ্ভিদ পর মুহূর্তে জীবী, পর মুহূর্তে অজীবীকে রাখিয়া দেখাইব একই হস্তবিধি। তুমি ভাবিয়া দেখিয়াছ ইহার শেষ, ইহার অস্ত কোথায়, ইহার অন্ত কোথায়, কত বিজ্ঞান একীভূত হইবে? আমি শত জীবনে ইহা চিন্তা করিতে পারিব না। এই কথা বলছেন জগদীশচন্দ্র বসু 30শে আগস্ট 1901 সালে। আর কোনো সংশয় নেই তার। ঐক্য যে শুধু বিভিন্ন দৈর্ঘ্যের তড়িৎচুম্বক তরঙ্গের মধ্যেই আছে তা নয়, কারণ তিনি আগে বলেছিলেন যে আলো আমরা চোখে দেখতে পাই, মাইক্রোওয়েভ আমরা চোখে দেখতে পাই না, কিন্তু উভয়েরই চরিত্র এক। এবার সেটাকে, এই ঐক্য ভাবনাটাকে তিনি আরো এগিয়ে নিচ্ছেন। এবার এগিয়ে নিয়ে বলছেন যে ঐক্য আছে খোদ প্রাণ এবং অপ্রাণের মধ্যেই, সবকিছুর মধ্যেই একই শক্তির ধারা প্রবাহিত। এই অদ্বৈতবাদ শুধু দর্শনে নয়, বিজ্ঞানের যাবতীয় শাখার মধ্যেই এক ঐক্যসূত্র গড়ে তুলবে, আর সেই ঐক্যসূত্র নির্মাণ করাটাই তার জীবনের কাজ। এবং এটাই হবে বিশ্বের দরবারে ভারতীয় বিজ্ঞানের বিশেষ অবদান। এইটা এখন থেকে তার প্রোগ্রাম হয়ে দাঁড়াবে। লক্ষ্য করলে দেখা যাবে তার এই বক্তব্যের মর্মমূলে আছে একটি প্রত্যয়। সেটা কি না, বৈদ্যুতিক সাড়াই হলো প্রাণের লক্ষণ, যেটা বিবেকানন্দও বলেছিলেন। বৈদ্যুতিক সাড়াই হলো প্রাণের লক্ষণ, অর্থাৎ যা কিছু বৈদ্যুতিক স্টিমুলাসে সাড়া দেয় তাই জীবন্ত, তারই প্রাণ আছে। এটাই তার যুক্তির প্রেমিস বলা যেতে পারে। নানা রকম তথ্য সহযোগে সুব্রত দাশগুপ্ত, তিনিও এখানকারই লোক, পরে আমেরিকাতে গিয়ে গবেষণা করেছেন। জগদীশচন্দ্র বসুর উপর তার একটি অসামান্য বই আছে। তিনি দেখাচ্ছেন, তিনি এই সিদ্ধান্তে এসেছেন যে এই যে জগদীশচন্দ্র এই যে লজিকের যে প্রেমিসটা, এইটা তিনি সংগ্রহ করেছিলেন এই ইসিজির যিনি আবিষ্কর্তা, ইলেকট্রোকার্ডিওগ্রামের যিনি আদি উদ্ভাবক, প্রসিদ্ধ শারীরিক তত্ত্ববিদ, ফিজিওলজিস্ট অগাস্টাস ওয়ালারের পরীক্ষা থেকে। অগাস্টাস ওয়ালার, যার সঙ্গে তার অনেক মতবিরোধ হয়েছিল, কিন্তু ওয়ালার আর বসুর ধারণার মধ্যে একটা তফাৎ আছে, সেটা বিজ্ঞানের এবং লজিকের একটু সূক্ষ্ম তফাৎ। ওয়ালার এই বৈদ্যুতিক সাড়াকে প্রাণের আবশ্যিক বা নেসেসারি শর্ত বলে উল্লেখ করছেন, আবশ্যিক বা নেসেসারি শর্ত বলে উল্লেখ করছেন, কিন্তু যথেষ্ট বা সাফিসিয়েন্ট বলে উল্লেখ করছেন না। সাদা বাংলায় বললে তার মতে বৈদ্যুতিক সাড়া না থাকলে সেখানে কোনো প্রাণ নেই। একটা মৃতদেহে আমরা যদি বৈদ্যুতিক প্রবাহ চালাই, সে সাড়া দেবে না। কেন না, তার প্রাণ নেই। অর্থাৎ বৈদ্যুতিক প্রবাহে কেউ যদি সাড়া না দেয়, নিশ্চয়ই তার প্রাণ নেই, এটা তিনি বলছেন। কিন্তু তাই বলে বৈদ্যুতিক সাড়া থাকলেই সেখানে প্রাণ আছে এ কথা বলা যায় না, এটা ওয়ালার বলছেন, যিনি ইসিজির আবিষ্কর্তা। তাহলে তার পয়েন্টটা ছিল এই যে বৈদ্যুতিক প্রবাহে সাড়া দেয় না সে মৃত, কিন্তু যে বৈদ্যুতিক প্রবাহে সাড়া দেয় সব ক্ষেত্রেই সে যে জীবিত, তার যে প্রাণ আছে, এমন কথা বলা যায় না। জগদীশচন্দ্র কিন্তু তাই বলছেন। নিউটনকে যুগপৎ নেসেসারি অ্যান্ড সাফিসিয়েন্ট বলছেন, যেটা আবশ্যিক এবং যথেষ্ট। অর্থাৎ কোনো কিছু যদি বৈদ্যুতিক প্রবাহে স্টিমুলাসে সাড়া দেয়, সেটা অবশ্যই প্রাণের ক্যাটেগরিতে তাকে গণ্য করতে হবে। এটা কিন্তু তখনকার বিজ্ঞানের দ্বারা প্রমাণিত ছিল না। আমি জানি না এখনকার বিজ্ঞান কি বলে। তো এইখানে যেটা হলো যে এই যে কেন যে নেসেসারি আর সাফিসিয়েন্ট দুটোকে জগদীশচন্দ্র মিলিয়ে দিলেন, এর কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা তিনি দিলেন না। যে ব্যাখ্যাটা দিলেন
সেটা দার্শনিক ব্যাখ্যা, সেটা অদ্বৈতবাদী ব্যাখ্যা। তিনি পরিষ্কার বলছেন যে এরকমই হওয়ার কথা। অদ্বৈতবাদী দর্শন আমাদের এই কথাই শিখিয়েছে। সুতরাং অদ্বৈতবাদী দর্শনে আমি 2000 বছর আগে যেটা শিখেছি সেইটা আমি আমার পরীক্ষায় দেখতে পাচ্ছি যে তার সমর্থন খুঁজে পাচ্ছি। কিন্তু উনি যে বিজ্ঞানের যে মননকরণ প্রবন্ধ যেটা বলেছিলেন যে নিজের মনের কথাটাকে বাহিরে সাক্ষ্য দিয়া প্রমাণ করিয়া লইতে হয়, এখানে কি সেটা করলেন? আমার মতে করলেন না। কারণ একটা জায়গায় যেটা নেসেসারি ছিল সেটাকে তিনি সাফিসিয়েন্ট বলছেন এবং সপক্ষে যুক্তি দিচ্ছেন দার্শনিক, বিজ্ঞানের পরীক্ষা সিদ্ধ প্রমাণ দিচ্ছেন না। কাজে এইখানে এই যে তার পাশ্চাত্য বিজ্ঞানী মহলের সঙ্গে তার একটা বিরাট কন্ট্রোভার্সি হয়েছিল এবং কিছু মনোমালিন্য হয়েছিল, তাদের মধ্যে অনেক খারাপ লোক ছিলেন। মানে প্রফুল্লচন্দ্র রায় একসময় হারামজাদা কথাটা ব্যবহার করেছিলেন। মেঘনাথ সাহাকে লেখা একটা চিঠিতে প্রফুল্লচন্দ্র রায় এই রয়্যাল সোসাইটির কিছু কিছু বৈজ্ঞানিক সম্বন্ধে বলেছিলেন ইহারা বাস্তবিকই হারামজাদা। তো এইরকম খারাপ মাপের লোক বিজ্ঞানী হলে সে যে মহৎ হবে এমন তো নয়, ছিল, কোনো সন্দেহ নেই। কিন্তু এখানে যে প্রশ্নটা তারা তুলেছিলেন সেটা কিন্তু এই বিজ্ঞানের মেথডোলজির প্রশ্ন, যে আপনি যে নেসেসারি আর সাফিসিয়েন্ট মিলিয়ে দিচ্ছেন এর সপক্ষে আপনার বৈজ্ঞানিক প্রমাণটা কোথায়? দার্শনিক প্রমাণ গ্রাহ্য নয়, সেটা দর্শনের গ্রাহ্য হতে পারে, বিজ্ঞানের ল্যাবরেটরিতে আমি গ্রাহ্য করবো না। এইটা নিয়ে তার সঙ্গে মতভেদ হয়, যে কারণে উনি নিজে বই ছেপে বার করেন, আর সেই বইতে বই ছেপে বার করা এবং এডিট করার কাজে নিবেদিতা সাহায্য করেছিলেন। এবার আমি শেষ করব, আমি শেষটা মানে সাম আপ করে শেষ করব। আমি এই অংশটা বলতে চাই, একটা হেডিং দিয়েছি মতাদর্শ বনাম বিজ্ঞান। অতএব শেষ পর্যন্ত এই যে এতক্ষণ ধরে যে এপিসোডটা বললাম, এতে জিতলেন কিন্তু বিবেকানন্দ। তিনি যা চাইছিলেন ঠিক সেটাই হল। একজন প্রকৃত যশা আধুনিক বিজ্ঞানী ল্যাবরেটরিতে পরীক্ষা করে রায় দিলেন যে প্রাচীন ভারতের ঋষিরা পাশ্চাত্যের তুলনায় অনেক অগ্রসর ছিলেন। তারা আধুনিক বিজ্ঞানের তত্ত্বগুলি পূর্বাহ্নেই তৈরি করে রেখে দিয়েছেন। এখন আমাদের কাজ সেগুলোকে কেবল আয়ত্ত করা। নিবেদিতার ভাষায় ভারত এত দ্বারা শিষ্যভাবেও নহে, সমকক্ষভাবেও নহে, গুরুভাবে পাশ্চাত্য বৈজ্ঞানিক সভায় আপন শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা করব। অর্থাৎ বিজ্ঞানের ক্ষেত্রে আমরা অটোমেটিক্যালি পাশ্চাত্যের থেকে সুপিরিয়ার, যদিও আমাদের দেশে গত 500-600 বছর কোনো বিজ্ঞানের চর্চাই হয়নি। এই যে দাবিটা, এটা কিন্তু একটা অধিবিদ্যক দাবি, এটা বিজ্ঞানী মহলের দাবি কখনো হতে পারে না। যেটা প্রফুল্লচন্দ্র রায় ঠিক উল্টো দাবি করেছিলেন, যে আমাদের একসময় যে বিরাট বিজ্ঞানের সৌধ আমরা গড়ে তুলেছিলাম কার্যত সেটা নিঃশেষ হয়ে গেছে। উনি দুঃখ করে বলেছেন যে ভারতবর্ষের নাম পৃথিবীর বৈজ্ঞানিক মানচিত্র হইতে মুছে গেছে। ইনি বলছেন একদম বিপরীত কথা, যে নিবেদিতা বলছেন যে জগদীশচন্দ্র দেখিয়ে দিলেন যে ভারতবর্ষ অটোমেটিক্যালি সুপিরিয়র, বিজ্ঞান চর্চা না করেই বিজ্ঞানীদের চেয়ে সুপিরিয়র। এই যে দুটো প্যারাডাইমের দ্বন্দ্ব এখান থেকে খুব পরিষ্কার ফুটে ওঠে। তো এরপর আমি একটা প্রশ্ন রাখছি। তার আগে একটা কথা, নিবেদিতার আরেকটা কথা, সেটাও আমার কাছে বেশ অস্বস্তিকর লাগে। তিনি বলছেন যে পদার্থবিদ তত্ত্ব সন্ধানের চেয়ে ব্রহ্মজ্ঞানী স্বভাবতই শ্রেষ্ঠ। এটা নাকি এখন প্রমাণিত হলো। কিসের দ্বারা প্রমাণিত হলো? জগদীশচন্দ্রের ওই গবেষণার দ্বারা। কি করে প্রমাণিত হলো আমরা জানি না। এটা নিবেদিতার মত, এটা হয়তো জগদীশচন্দ্রের মত, এটা হয়তো রবীন্দ্রনাথের মত, কিন্তু এটা বিজ্ঞানের মত কি? বিজ্ঞানের মেথডোলজি মানলে আমরা কি এই মত মানতে পারি? বিজ্ঞানের উপর মতাদর্শের এই প্রভুত্ব বিজ্ঞানের পদ্ধতিতন্ত্রের সঙ্গে একেবারেই বিসদৃশ। যে পদ্ধতিতন্ত্রের মূল কথাটি স্বয়ং জগদীশচন্দ্র অনবদ্য গদ্যে ব্যাখ্যা করে গেছেন অত বছর আগে। আর যদি জাতীয়তাবাদী মতাদর্শের কথাই বলতে হয়, তাহলেও মানতে হবে যে এ এক খণ্ডিত জাতীয়তাবাদ। কেননা প্রাচীন ভারতীয় দার্শনিক ও বৈজ্ঞানিক ঐতিহ্যের কেবলমাত্র একটি ধারাই এখানে প্রাধান্য পেল, অদ্বৈতবাদ। কিন্তু ভারতবর্ষের দর্শন তো একটা নয়, তার বিভিন্ন ধারা আছে। ন্যায় বৈশেষিকের মতো বিজ্ঞান উন্মুখ দর্শন কিংবা চারবাক লোকায়তিকের মতো বস্তুবাদী এম্পেরিক্যাল ভারতীয় দর্শন কেন বিজ্ঞানী জগদীশচন্দ্রের জাতীয়তাবাদের কাছে অপান্তে হয়ে থাকবে? কেন তার মতে ভারতের জাতীয়তাবাদকে অবশ্যই অধ্যাত্মবাদী এবং অদ্বৈতবাদী হতে হবে? তার কোনো যুক্তিগ্রাহ্য উত্তর নেই। তাহলে শেষ পর্যন্ত তার নিজের কথা কোট করেই আমরা বলবো, তার নিজের মনে কি তাকে ফাঁকি দেবে?
বিজ্ঞানের উপর মতাদর্শের প্রভুত্ব প্রসঙ্গে একটু অন্য কথা বলি। অবধারিতভাবেই উঠে পড়ে ত্রোফিম লাইসেনকোর কথা। জিন তত্ত্বের প্রমাণিত সত্যকে খারিজ করে দিয়ে এই কৃষি বিজ্ঞানী লাইসেনকোর অনুমানকে সোভিয়েত কমিউনিস্ট পার্টির নিজস্ব মতাদর্শের কাজে লাগানোর জন্য জোসেফ স্ট্যালিন স্বয়ং উদ্যোগী হয়েছিলেন। তার মাসুল দিতে হয়েছিল, অর্থাৎ বিজ্ঞানের ওপর এই মতাদর্শকে চাপিয়ে দেওয়ার মাসুল দিতে হয়েছিল সোভিয়েত ইউনিয়নকে। সোভিয়েত জিন তত্ত্ব চর্চার মহান পথিকৃৎ নিকোলাই ভাবিনভকে মৃত্যুবরণ করতে হয়েছিল এর জন্য। প্রসিদ্ধ জার্মান জিন তত্ত্ববিদ হেলমান জোসেফ মুলার, যিনি হিটলারের তাড়াকে সবাই তো ইংল্যান্ড আমেরিকায় চলে যাচ্ছিল, এই মুলার কিন্তু সোভিয়েত ইউনিয়ন গিয়েছিল, তিনি পর্যন্ত স্ট্যালিন